বল, কে ওই লোকটা যে আমার স্ত্রীর সাথে ছিল? বল। ও ডন, আমাদের বস। আমরা জানতাম না যে ওই মেয়েটি আমাদের ভাবি। ও যখন ভেতরে এলো তখন ডনের নজর ওর উপর আটকে গেল। আর আর তারপর এর আগে যে সে আর কিছু বলতে পারত, অভিনব তাকে আরও একটি লাথি মারল এবং সেই ছেলেটি নিচে পড়ে গেল। অভিনবর মাথা খারাপ হয়ে গিয়েছিল। সে যতটা ভেবেছিল এই শহরে তার চেয়ে বেশি মাফিয়া গ্রুপ সক্রিয় হয়ে উঠেছিল। এমন পরিস্থিতিতে অভিনব নিচে ঝুঁকে বলল, তোমরা কার জন্যে কাজ করো? টাইগার নাকি চিঙ্গাবাদ? টাইগার টাইগার আর নেই। তার লোকজন সবাই ছড়িয়ে পড়েছে, কেউ কারোর কথা শোনে না। আপনার কি মনে হয় আমরাই একা এমন যারা এইসব করছি? এখন টাইগার নেই, তাই লোকরা নিজেদের নিয়ম তৈরি করা শুরু করে দিয়েছে। আর চিঙ্গাবাদ মনটিকে উড়িয়ে দিতে চায়, যাতে টাইগার ব্র্যান্ডের নাম মুছে যায়। তার কথা শুনে অভিনব এটা বুঝতে পারছিল না যে আসলে টাইগার গেছে কতদিন হলো। আমি টাইগারের টিমের কোর মেম্বার। এই কথা ভাবতেই অভিনবর হৃৎস্পন্দন দ্রুত হয়ে উঠল। এই লোকগুলোকে দেখে তার এটা অনুভব হচ্ছিল যে তাকে শুধু তার বাবার বদলা নিতে হবে না, বরং তাদের মতোই হাজার হাজার লোককে লাইনে আনতে হবে। সেই লোকগুলোকে বিদায় করার পর অভিনব আবার বাড়ি প্রবেশ করল। হঠাৎ তার চোখ অনন্যাকে খুঁজতে শুরু করল, কিন্তু অনন্যা কোথাও ছিল না। অভিনব যখন অনন্যাকে দেখতে পেল না, তখন তার মেজাজ খারাপ হয়ে গেল। সত্যি বলতে সে অনন্যার জন্য চিন্তিত হচ্ছিল। ঠিক তখনই তার চোখ পড়ল সেই লোকটির দিকে, যে অনন্যার সাথে দুর্ব্যবহার করছিল। সে চুপচাপ শান্তভাবে এক কোণে দাঁড়িয়েছিল। তার অবস্থা দেখে মনে হচ্ছিল যেন তাকে খুব মারধর করা হয়েছে। অভিনব দৌড়ে তার কাছে এসে বলল, তুমি যে মেয়েটির সাথে ছিলে সে কোথায়? ডন অভিনবকে দেখে রেগে গেল। সে অভিনবকে মারার জন্য হাত বাড়িয়েছিল। ঠিক তখনই অভিনব তার হাতটি মুচকে দিল এবং তার গলা চেপে ধরল। যখন ডন বুঝতে পারল যে সে অভিনবের কবল থেকে পালাতে পারবে না, তখন সে বলল, চিরাগ তাকে নিজের সাথে নিয়ে গেছে। এই কথা শুনে অভিনবের হুঁশ উড়ে গেল। চিরাগের নাম সে শর্মিলার মুখ থেকে অনেকবার শুনেছিল, কিন্তু সে আশা করেনি যে চিরাগ অনন্যার পিছু করতে করতে এখানে এসে যাবে। সে কোথায় গেল? আমার অবস্থা দেখে মনে হচ্ছে সে আমাকে বলে যাবে যে সে কোথায় যাচ্ছে। অভিনব চাইলেই আর ওপর আরও চাপ সৃষ্টি করে কমপক্ষে চিরাগ সম্পর্কে কিছু তথ্য জানতে পারত, কিন্তু সে এই মুহূর্তে একটি পাবলিক প্লেসে ছিল এবং এমন অবস্থায় সে কারো নজরে আসতে চাইছিল না। অভিনব, তুমি এখানে কি করছো? ঠিক তখনই পেছন থেকে একটি মেয়ের কণ্ঠস্বর এলো। এটি ছিল কামিনী, যে অভিনবকে খুঁজতে খুঁজতে বাইরে চলে এসেছিল। সে অভিনবের কাছে এসে বলল, তোমার কি পালানোর পরিকল্পনা ছিল? টাকা ছিল না? তাহলে এত বড় বড় কথা বলছিলে কেন? আমি বড় বড় কথা বলছিলাম না, আমার কাছে টাকা আছে। অভিনব আধা মন নিয়ে কামিনীর কথার জবাব দিল। সে তখনও অনন্যার চিন্তা করছিল। কামিনী জিজ্ঞাসা করল, তাহলে এখানে কি করছো? দেখো, তুমি যদি ভাবো যে তুমি বেঁচে বেরিয়ে যাবে, তবে তা হতে দিচ্ছি না। টাকা তো দিতেই হবে। অভিনব কামিনীর দিকে তাকালো এবং তারপর হলের দিকে এগিয়ে গেল। কামিনীও তার পিছু পিছু যাচ্ছিল। অভিনব কামিনীকে নিয়ে সবার আগে তার গাড়ির কাছে এলো এবং সেখান থেকে কার্ড বের করল। কামিনী গাড়ি নিয়ে কোনো মন্তব্য করল না, কারণ সে দেখতে পাচ্ছিল যে গাড়িটি পুরনো। বাইরে থেকে দেখতে গাড়িটিকে ভাঙাচোরা মনে হচ্ছিল এবং অভিনব এটাই চেয়েছিল। তারা দুজন আবার ভেতরে এলো এবং রিসেপশনের দিকে যেতে লাগল। সেখানে আগে থেকেই একজন ওয়েট্রেস দাঁড়িয়েছিল। সে অভিনবের হাতে বিল ধরিয়ে দিয়ে বলল, 5 লাখ। এই পরিমাণ শুনে অভিনবের হুঁশ উড়ে গেল। এমন কি খেয়েছিল তারা যে এত বেশি বিল এলো? সে কিছু বলার আগেই কামিনী তাকে মজা করার জন্য বলল, কি হলো, অনেক বেশি? পারবে না দিতে? আমার তো মনে হয় তোমার অ্যাকাউন্টে 500 টাকাও নেই। ঠিক তখনই সেখানে দাঁড়িয়ে থাকা আরেকটি মেয়ে বলল, তখন তো বড় বড় কথা বলছিল, এখন বেচারার তো সব হাওয়া বেরিয়ে গেছে। এই কথা শুনে অভিনব মেয়েটির দিকে ঘুরে তাকালো। তারপর তার চোখ পড়ল কৃতেশের উপর, যে হরিশের সাথে কথা বলতে বলতে হেঁটে আসছিল। কৃতেশকে আসতে দেখে কামিনী হাসছিল। কি হলো, তুমি বিল দিতে পারছো না? কিছু মনে করো না, আমার জন্য এই পরিমাণটা এত বড় নয়, কৃতেশ বলল এবং মনে মনে হাসতে লাগল। অভিনব তার মুখের হাসি দেখতে পেল। সে পকেট থেকে কার্ড বের করে ওয়েট্রেসের দিকে বাড়িয়ে দিল। কামিনী যখন তার কার্ড দেখল, তখন তার চোখ কপালে উঠল। প্ল্যাটিনাম!
তোমার কাছে এই ব্ল্যাক কার্ড কোথা থেকে এলো? কামিনী বলল, এবং অভিনবের হাত থেকে কার্ডটি নিয়ে মনোযোগ দিয়ে দেখতে লাগল। তাতে অভিনবের নাম লেখা ছিল, অভিনব আগরওয়াল। কামিনী অবাক হয়ে অভিনবের দিকে তাকিয়ে বলল, তুমি তো অভিনব কুমার ছিলে, তাহলে অভিনব আগরওয়াল কিভাবে হলে? কি খেলা খেলছো ইয়ার? অভিনব তার হাত থেকে নিজের কার্ডটি নিয়ে বলল, আমার পদবী আগরওয়াল। কুমার আমার নামের আগে অনাথ আশ্রমের লোকেরা লাগিয়ে দিয়েছিল, কারণ তারা আমার আসল পদবী জানত না। ও, তাহলে তুমিও তোমার পদবী জানতে না? অনাথ আশ্রমে তোমার স্মৃতিশক্তি চলে গিয়েছিল নাকি? হরিশ কটাক্ষ করে জিজ্ঞাসা করল। অভিনব তাকে চোখ রাঙিয়ে দেখল এবং বলল, আমার সাথে যা হয়েছে যদি তোমার সাথে হতো তাহলে স্মৃতিশক্তির সাথে সাথে তুমিও এতদিনে চলে যেতে উপরে। এখন কি আমি যেতে পারি? অভিনবের এই তেভার দেখে কারো কিছু বলার সাহস হল না। কেউ তাকে মাথা নেড়ে হ্যাঁও বলতে পারছিল না যে সে যেতে পারে। এমন অবস্থায় অভিনব নিজেই সেখান থেকে বেরিয়ে গেল। এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।